পরি উড়ে যাচ্ছিল, আর তার কথাগুলো পরি শুনতে পায়। মিন্নির কথা শুনে পরির অনেক মায়া হয়। তোমার মন খারাপ মিন্নি, কি হয়েছে? কে তুমি? আমি ফুলপরি, তুমি কাঁদছো কেন? আমি কালো, আমাকে কেউ পছন্দ করে না। তাতে কি হয়েছে? তোমাকে তো আল্লাহই সৃষ্টি করেছে, আর মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব। আমি জানি ফুলপরি, কিন্তু কেউ আমাকে পছন্দ করে না। তোমার কষ্ট বুঝতে পেরেছি। এই নাও, এটা জাদুর লিপস্টিক। এই লিপস্টিকটা তুমি রেখে দাও। এটা তুমি ঠোঁটে লাগালে অনেক সুন্দর হয়ে যাবে। তখন তোমাকে আর কেউ অপছন্দ করবে না। কিন্তু মনে রেখো, এটা যতক্ষণ তোমার ঠোঁটে থাকবে তুমি ততক্ষণই সুন্দর থাকবে। ঠোঁট থেকে মুছে গেলে তুমি আগের রূপ ফিরে পাবে। আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবে। এরপর পরি সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি এসে মিন্নি লিপস্টিক ঠোঁটে লাগাতে থাকে, আর দেখতে দেখতে মিন্নি অনেক সুন্দর হয়ে যায়। মনে হয় যেন ওর চেহারা থেকে আলো নিঃসৃত হচ্ছে। মিন্নি, কই গেলি? এই হলুদ বাটাটা মুখে লাগিয়ে নে। তখন মিন্নি তার মায়ের সামনে এসে বলে যে, মা, আমাকে দেখো। কে তুমি? আমার বাড়িতে কি করো? আমি মিন্নি, আমাকে চিনতে পারছো না তুমি? মিন্নি, তুই এত ফর্সা আর সুন্দর হলে কিভাবে? মা, এই লিপস্টিকটা আজকে একটা পরী আমাকে দিয়ে গেছে। কি সব আজগুবি কথা বলছিস, বিশ্বাস হচ্ছে না। মা, আমি তোমার মেয়ে। এরপর মিন্নি তার ঠোঁট থেকে লিপস্টিক মুছে ফেললো, আর তাকে আগের মতো দেখা গেল। এসব দেখে মিন্নির মা অবাক হয়ে যায়। কিভাবে করলি এটা? পরীটা কে? কি পরী? তখন মিন্নি সব ঘটনা তার মাকে জানায়। এবার তোর বিয়ে দিতে আমার কোনো সমস্যা হবে না, আর কোনো বিয়েই ভাঙবে না তোর। হ্যাঁ মা, আমি এবার হয়তো আমার করুণ জীবন থেকে নিস্তার পাবো। এভাবেই দিন যেতে লাগলো। অন্যদিকে তিন্নি তার বোনের সৌন্দর্য দেখে হিংসায় জ্বলে ছারখার হতে লাগলো। এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না যে মিন্নি তার থেকেও বেশি সুন্দরী। একদিন মিন্নি বাড়িতে না থাকায় তিন্নি তার চাদর লিপস্টিক লুকিয়ে রাখতো। মিন্নি বাড়ি ফিরে দেখে যে, এ কি, আমার লিপস্টিক কোথায়? মা, ও মা, আমার লিপস্টিকটা আমি খুঁজে পাচ্ছি না। ভালো করে মনে কর, কোথায় রেখেছিস? আমি তো এখানেই রেখেছি, এখন খুঁজে পাচ্ছি না। ভালো হয়েছে, হারিয়ে গেছে। এখন তো আর সুন্দর হতে পারবি না। তিন্নির একথা শুনে বুঝে গেল যে এই কাজটা তিন্নিই করেছে। তিন্নি ছাড়া এই কাজটা আর কেউ করবে না। তারপর জাদুর লিপস্টিক হঠাৎ করে কথা বলে উঠল। আমি এখানে, আমাকে আলমারির নিচে রেখেছে। আমি এখানে, আমি আলমারির নিচে। মিন্নি লিপস্টিকের কথার আওয়াজ শুনে আলমারির নিচ থেকে খুঁজে পেল, আর লিপস্টিকের কথা শুনে অবাক হয়ে গেল। আমাকে তিন্নি লুকিয়ে রেখেছিল। এটা কেন করেছিস? এটা আমি সুন্দর জন্য? তিন্নি ধরা পড়ে গেল এবং অনেক লজ্জা পেল। আমার ভুল হয়ে গেছে আপু, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমনটা করবি না। মিন্নি অনেক কষ্ট করে এটা পেয়েছে। ধৈর্য ধরলে আল্লাহ সবাইকে সাহায্য করে। অনেক দিন আগের কথা। মণিপুর নামে এক গ্রামে কালো ডাকাত নামে এক ডাকাত বাস করত। যখন কোনো মানুষ তার আশেপাশের রাস্তা দিয়ে যেত, তখন সে এবং তার দলবল মানুষদের কাছ থেকে টাকা পয়সা লুটপাট করে নিত। আর যখন কোনো বিয়ের পালকি সেখান দিয়ে যেত, তখন সে কনেকে তুলে নিয়ে যেত। গ্রামের সবাই মনে করত যে ডাকাত কালু তাদেরকে মেরে ফেলত এবং তাদের লাশ ঝুলিয়ে রাখত। এই কারণে সবাই কালুকে ভয় পেত। তারপর একদিন চুমকি নামের এক পরী সেই গ্রামের পাশের এক পাহাড়ে ঘুরতে আসে। তখন চুমকি গ্রামের সবার কান্না শুনতে পায়। আরে, এইসব মানুষজন কান্না করছে কেন? কি এমন হয়েছে যে এরা কান্না করছে? চুমকি তখন গ্রামের সবারই অবস্থা হওয়ার কারণে জিজ্ঞেস করলো। তারপর এক মহিলা উত্তর দিল, আজকে আমার মেয়ের বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে কালু ডাকাত সবাইকে লুট করে আর আমার মেয়েকে পালকি সহ তুলে নিয়ে যায়। এখনো আমার মেয়েকে গলা কেটে মেরে ফেলবে। আরে, এটা তো খুব হয়েছে তার সাথে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের সাহায্য করব। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। তাহলে আমার জন্য বিয়ের একটা পালকির ব্যবস্থা করে দিন,
আর কিছু লোক আমার সাথে বাহক হয়ে চলুন। আরে বাবা, না না, ও খুব বিপজ্জনক। তুমি আমাদের কেন নিয়ে যাচ্ছ? আমি এখানে থাকতে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমি ওই ডাকাতকে দেখে নেব। কিন্তু তুমি আমাদের জন্য নিজের জীবন বিপদে ফেলছো কেন? যদিও তোমাকে মেরে ফেলে? না চুমকি, তুমি আমাদের বিষয় আমাদেরই দেখতে দাও। না না, আমি আপনাদের বিপদে ফেলে যেতে পারি না, না হলে ওই ডাকাত আবার ওই কাজটা করবে। তখন সবাই চুমকির কথায় রাজি হয়। তারপর তার পরের দিন গ্রামের সবাই একটা সুন্দর পালকি সাজিয়ে রেখে দেয়। চুমকি ওই পালকিতে কনে সেজে বসে যায় এবং কিছু লোক বাহক আর একজন যুবক বর সাজে। তারপর তারা চুমকিকে নিয়ে জঙ্গলের দিকে যায়। যখন তারা ডাকাত কালুর এলাকা দিয়ে যাচ্ছিল, তখন ডাকাত দল তাদের আটকে ফেলে এবং সেখানে ডাকাত কালু আসে আর বলে, এখন তোমরা কেউ বাঁচতে পারবে না। যদি কেউ নিজেকে ভালোবাসো তাহলে এখান থেকে তোমরা সবাই ভেগে যাও। তখন সবাই সেখান থেকে পালিয়ে যায়। ডাকাত কালুর দল চুমকিকে পালকি সহ তাদের গুহায় নিয়ে যায়। তখন ডাকাত সে মহিলার মেয়েকে বাইরে নিয়ে আসে। তখন কালু বলে, এখন আমি তোমাদের দুজনের মাথা কেটে ফেলবো। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। আমার গতকালই বিয়ে হয়েছে। ভয় পেও না, ডাকাত আমাদের কিছু। তাহলে আপনা আপনি সেই খাবার চলে আসবে। এটা বলে সে বৃদ্ধ সেখান থেকে উধাও হয়ে গেল। তারপর সোনিয়া বাড়িতে গিয়ে সেই চুলায় পাতিল রেখে বলল, হে চুলা, আমার ডাল দরকার। তখনই সে পাতিল ডাল দিয়ে ভরে গেল। এভাবেই সোনিয়া তার সব রান্না করত এবং যার যা ইচ্ছে সে সেটাই বলতো, আর পাতিল সে খাবার দিয়ে পরিপূর্ণ হয়ে যেত। অনেক সময় আগের কথা, একটি গ্রামে মিম নামের একটি মেয়ে তার সৎ মা এবং তার সৎ বোনের সাথে থাকত। মিমের বাবা মারা যাওয়ার আগে অনেক সম্পত্তি রেখে যায় মিমের জন্য, কিন্তু মিমের সৎ মা তার সকল সম্পত্তির উপর নিজের কবজা নিয়ে নেয়। মিমকে তার সৎ মা খরচ করার জন্য একটা টাকাও দিত না। অন্যদিকে তার মেয়ে আরবিকে অনেক খেয়াল রাখত, তাকে প্রতিদিন অনেক টাকা পয়সা দিত। একদিন সকালবেলা, শোন মিম, আজকে থেকে আমাদের বাড়ির সকল চাকরকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছি। আজকে থেকে তুই বাড়ির সকল কাজ করবি। এটা আপনি কি বলছেন মা? যদি আমি বাড়ির এইসব কাজ করি তাহলে পড়াশোনা করব কখন? দরকার নেই তোর পড়াশোনা করার। এত পড়াশোনা করে তুই কোন ডাক্তার ইঞ্জিনিয়ার হবি? ঠিকঠাক চাকরানির মতো কাজ কর, না হলে তোকে ঘর থেকে বের করে দিব, বলে দিলাম। এভাবে মিমের সৎ মা মিমকে তার নিজের বাড়ির কাজের লোক বানিয়ে দেয়। অন্যদিকে আরবিরও তার মায়ের মতো দুষ্ট বুদ্ধির ছিল। সে সবসময় মিমকে কষ্ট দিত। একদিন মিম বাজার থেকে সবজি কিনে বাড়ি ফিরছিল। তখন সে দেখতে পায় আরবি এক ছেলের সাথে পার্কে বসে আইসক্রিম খাচ্ছে। আরে, এটা তো আরবি, আর ওই ছেলে তো আমাদের গ্রামের এক দুষ্ট ছেলে। ছেলেটা তেমন একটা সুবিধার না, গ্রামের সবাই ওকে খারাপ ছেলে হিসেবে চিনে। আরবির ওই ছেলেটির সাথে বন্ধুত্ব করা ঠিক হবে না। এরপর মিম ওদের পাশে গিয়ে আরবিকে বলে, আরবি, তুমি এই ছেলের সাথে বসে এখানে কি করছো? এই ছেলেটা এত সুবিধার না। তুমি আমার সাথে বাড়ি চলো, তা না হলে আমি মাকে গিয়ে সব বলে দিব। এটা শুনে আরবির অনেক রাগ হয়। এখানে এসে আমাকে এত কথা শোনানোর সাহস কে দিল? আমি রাহুলকে অনেক ভালোবাসি এবং কিছুদিনের মধ্যে রাহুলকে বিয়ে করব। তুই যদি এই বিষয়ে মাকে কিছু বলিস তাহলে তোকে বাড়ি থেকে বের করে দিব। না না আরবি, তুমি এই ছেলের সাথে বিয়ে করো না, এই ছেলে তোমাকে বোকা বানাচ্ছে। এটা শুনে আরবি এবং রাহুলের অনেক রাগ হয়। তারা দুজন মিলে মিমকে অনেক মারধর করে। আরবি, আমাকে মেরো না, আমি তোমার ভালোর জন্যই বলছি, কেউ বাঁচাও আমাকে, আমাকে আর মেরো না। যা, তাড়াতাড়ি চলে যা, আর আমার কাজে কখনো কিছু বলতে আসলে একদম মেরে ফেলবো। এরপর মিম সেখান থেকে চলে আসে। সে তার বাড়ির পেছনে একটি গাছের নিচে বসে তার মাকে স্মরণ করতে থাকে। এর কিছুক্ষণ পর
সেখানে প্রচন্ড বাতাস শুরু হয় এবং সেখানে রবিনের মায়ের আত্মা সামনে আসে এবং বলে, কি হয়েছে মা, তুমি একা একা এই গাছের নিচে বসে কান্না করছো কেন? মিম তার মায়ের আত্মাকে দেখে অবাক হয়ে যায় এবং সে তার সকল দুঃখের কথা তার মার আত্মাকে বলে। তোমার কষ্ট পাওয়ার কোনো দরকার নেই মা, দেখো তোমার ঘরের এক কোনায় একটা জুতা রাখা আছে, সেটা একটা জাদুর জুতা, এটা তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। এটা বলে মিমের মায়ের আত্মা সেখান থেকে চলে যায়। এরপর মিম তার ঘরের এক কোনায় গিয়ে দেখে এক জোড়া জুতা রয়েছে। সে তার মায়ের কথা মতো জুতাটি পরে নেয়। জুতা পরার পর মিমের মধ্যে আলাদা এক শক্তি চলে আসে। রাতে মিমের সৎমা যখন ঘুমাচ্ছিল তখন আরবির রুমে ঢুকে তার মায়ের টাকা চুরি করে। তখন আরবির মায়ের ঘুম ভেঙে যায় এবং সে তার মেয়েকে চুরি করতে দেখে। আরবি, মা তুই এখান থেকে টাকা নিচ্ছিস কেন? এই টাকা দিয়ে কি করবি তুই? তখন সেখানে রাহুল একটি চাকু নিয়ে আসে এবং বলে, চলো আরবি, এখান থেকে আমরা চলে যাই। আরবি, তুই আর এই ছেলে মিলে কেন নিজের বাসা চুরি করতেছিস? আমি রাহুলকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আমি জানি তুমি ওকে আমার সাথে বিয়ে দেবে না,